হ্যাঁ, আবার শুরু করব। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা ইন্টারাপশন হয়েছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম এটা কি বুঝতে পারছেন? একটা মামলায় পক্ষ কয়জন থাকে? দুজন দুজন। দুইজন থাকে, তাই না? জি প্লেনটিফ স্যার। এবং ডিপেন্ডেন্স। ঠিক আছে। আচ্ছা, একটা মামলায় আপনার এসে যা একাধিক ব্যক্তি আপনার এসে প্লেনটিফ হইতে পারে। কিভাবে একাধিক ব্যক্তি ডিপেন্ডেন্ট হিসাবে যুক্ত হইতে পারে? শুধু দেখতে হবে যে সে নেসেসারি পার্টিস কিনা, তার উপস্থিতি এই মোকদ্দমার জন্য আবশ্যক কিনা, এটা হচ্ছে যা দেখতে হবে। দেন হচ্ছে যে আপনার আরেকটা আছে রিপ্রেজেন্টেটিভ আপনার সুট, প্রতিনিধিত্বমূলক মামলা মোকদ্দমা। এইটা হচ্ছে যে আপনার এই প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট, এটা কোথায় আছে? এই বিধানটা যদি জানতে চাই তাহলে আপনার এসে মনে রাখতে হবে ওয়ার্ডার 1 রুল 8। রুল 8-এ এই বিধানটা আছে। সেখানে কি আছে? সেখানে আছে আপনার এসে যা আহ কোনো ব্যক্তি যদি জনস্বার্থ পাবলিক ইন্টারেস্ট সংশ্লিষ্ট কোনো ব্যাপারে যদি অন্যান্য সবার পক্ষে মামলা করতে চায় বা জবাব প্রদান করতে চায়, তাহলে এরূপ মামলা করার সময় কি করতে হবে? পারমিশন নিতে হবে কোর্টে। এখানে আদালতের অনুমতির প্রয়োজনীয়তা আছে। যাদের পক্ষে মোকদ্দমা করবে তাদের সবার একই স্বার্থ এবং সাধারণ স্বার্থ থাকতে হবে। ধরেন একটা এলাকাতে আপনার এসে যা এই nuisance হচ্ছে, অর্থাৎ আপনার পাবলিক nuisance হচ্ছে, গণ উৎপাত হচ্ছে। এখন এই গণ উৎপাত বন্ধ করার জন্য আপনি একটা ম্যান্ডেটরি ইনজাংশন বা একটা আপনার এসে যা এই কি বলে টেম্পোরারি একটা এসে যা আপনার ফার্মাল ইনজাংশনের মামলা করবেন কোনো এক ব্যক্তি বা কোনো এক সংস্থার বিরুদ্ধে, তখন আপনি কিভাবে মামলাটা করবেন? মামলাটা তখন করতে হবে আপনার এলাকার সবাইকে নিয়ে তো মামলা করতে হবে। কিন্তু এলাকার সবাই তো আর মামলা করবে না। ধরেন সবার পক্ষে কেউ না কেউ একজন মামলা করতে চাচ্ছে, তাহলে তাকে কি করতে হবে? তাকে এই যে বিধি অনুযায়ী তাকে রিপ্রেজেন্টেটিভ স্যুট করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার কোশ্চেন যদি আসে যে রিপ্রেজেন্টেটিভ স্যুটের ক্ষেত্রে আপনার আদালতের পারমিশন নেওয়া কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে যে অবশ্যই আদালতের পারমিশন নিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। যদি না নেয় তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যুট ডিফেক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আপনার হচ্ছে যা নন জয়েন্ডার অ্যান্ড মিস জয়েন্ডার অফ পার্টিস, এটা ওয়ার্ডার আপনার 1 রুল 9-এ বলা আছে। আপনার হচ্ছে যা ধরেন কোনো ব্যক্তিকে আপনার হচ্ছে মামলায় পক্ষ করা হয়েছে, আসলে সে এই মামলার প্রকৃতপক্ষে পক্ষ না, তাহলে তাকে কি করতে হবে? আপনার হচ্ছে যা যার উপস্থিতি একেবারেই প্রয়োজন নাই, তার অন্তর্ভুক্ত করে ফেলছে, তাহলে তাকে কি করতে হবে? মামলা থেকে বাতিল করে দিতে হবে। তাকে তাকে মামলা থেকে কি করে দিতে হবে? বাদ দিতে হবে। আপনার হচ্ছে যে ওয়ার্ডার 1 রুল 9-এর দরখাস্ত দিয়ে যে। এবং আবার যদি ধরেন এসে যা আহ কোনো ব্যক্তিকে ধরেন এসে যা পক্ষভুক্ত আহ যদি কোনো ব্যক্তিকে পক্ষভুক্ত করা আবশ্যক ছিল, তাকে যদি পক্ষভুক্ত না করা হয় সেটাকে বলে নন জেন্ডার। আর মিস জেন্ডার হচ্ছে যাকে পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল না তাকে পক্ষভুক্ত করা হয়েছে। বুঝতে পারছেন? মিস জয়েন্ডার যদি কাউকে করা হয় সেটা কি হবে? সেটা বেআইনি। যদি প্রশ্ন আসে যে যদি কোনো ব্যক্তিকে পক্ষ করার আবশ্যক ছিল না কিন্তু তাকে পক্ষ করা হয়েছে, সেটা আইনগত প্রতিকার কি, আইনগত প্রভাব কি, এটার ইফেক্ট কি, সেটা বেসিক্যালি হচ্ছে কি বেআইনি ভাবে পক্ষভুক্ত করা হয়েছে। এবং তা এই যে বেআইনি ভাবে বা কাউকে যদি মিস জয়েন্ডার করা হয়েছে, এই কারণে কিন্তু মামলা কি হবে না, আবার মামলা হয়েছে যা আপনার খারিজ করে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই কারণে মামলা খারিজ করে দেওয়া যাবে না। আচ্ছা, পরে যেটা আছে আপনার হচ্ছে যা ওয়ার্ডার 1 রুল 10, এটা খুবই আদালতে খুব বেশি প্রচলিত, খুব বেশি ব্যবহৃত হয়। সেটা হচ্ছে যে ধরেন ভুল বাদীর নামে মোকদ্দমা বা মিস সঠিক ব্যক্তি দ্বারা প্রতিস্থাপন স্থাপন আপনার হচ্ছে যা অর্থাৎ হচ্ছে যা কোনো ব্যক্তি যদি মারা যায় বা কোনো ব্যক্তি যদি পক্ষ করা না হয় বা কোনো ব্যক্তিকে যদি ভুলভাবে পক্ষ করা হয়, তার পরিবর্তে আরেকজন ব্যক্তি যদি পক্ষ হইতে চায়, সেই ক্ষেত্রে ওয়ার্ডার 10 রুল ওয়ার্ডার 1 রুল 10 ফলো করে
আপনার হচ্ছে পার্টিস সংযুক্ত করা যায়, সেটা কিভাবে হয়? সঠিক ব্যক্তিকে আপনার হচ্ছে সাবস্টিটিউট করে, যদি কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে নির্ধারিত একটা সময়ের ভিতরে তাকে কি করতে হয়, আপনার হচ্ছে সাবস্টিটিউট করা হয়, স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু সেই সময় যদি অতিবাহিত হয়ে যায়, তারপরে কি তাকে পক্ষ করা যাবে? সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পক্ষ করা যাবে, সেক্ষেত্রে অর্ডার 1 রুল টেনে আসতে হবে। সোহাগ, তোমাদের প্রশ্নপত্র ইয়াতে চার্টে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে প্রশ্ন লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকে প্রশ্ন যে প্রশ্ন পরীক্ষা দেওয়া শুরু করো। পরীক্ষা শুরু হয়ে গেছে, হ্যাঁ? সবাই চার্টে দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে, যেহেতু সবাই পরীক্ষা অ্যাটেন্ড করো। আর পরীক্ষার প্রশ্ন যখন সাবমিট করবে তখন আমি দেখবো যে কে বিলম্ব করতেছে, ঠিক আছে? দেখা যাচ্ছে না চার্টে? দেখা যাচ্ছে? আবার দিলাম। সরি, আমি ওদিকে আবার। আচ্ছা, যেটা বলতেছিলাম তাহলে, অর্ডার 1 রুল 10, এটা তো বুঝে গেছে নাকি? আচ্ছা, আরেকটা আছে যে অর্ডার 1 রুল 13। আচ্ছা, দেন হচ্ছে যে আপনার হচ্ছে যে অর্ডার, আমরা যদি অর্ডার 7 রুল 11 এবং 10 যদি আলোচনা করি, সেখানে আমরা কি দেখতেছি, যদি ধরেন মামলা ফাইল করা হয়েছে, মামলা ফাইল করার পরে মামলাটা আসলে যেই আদালতে ফাইল করা উচিত ছিল, আমরা জানি যে মামলা রয়েছে যা আপনার কোর্টে রয়েছে যা এখতিয়ার আছে, 3 ধরনের এখতিয়ার আছে। সাবজেক্ট ম্যাটার আছে, টেরিটোরিয়াল জুরিডিকশন আছে, পিকুনিয়ারি জুরিডিকশন আছে। এই 3টা জুরিডিকশনের কোন একটা জুরিডিকশনে, অথবা স্পেশালি আপনার পিকুনিয়ারি জুরিডিকশন অথবা টেরিটোরিয়াল জুরিডিকশনে এটা কাভার করে না, সেক্ষেত্রে কি করতে হবে? সেটাকে বলে হচ্ছে রিটার্ন অফ ক্লেইম, আর্জি ফেরত, অর্থাৎ সেকশন অর্ডার 7 রুল 10। আবার যদি আপনার হচ্ছে যা মামলা যেটা আর্জিতে যা আপনার প্রেজেন্টেশন অফ ক্লেইম দাখিল করা হয়েছে, দাখিল করার পরে দেখা গেল যে এইটা সেকশন অর্ডার 7 রুল 11-এ 4টা উপাদান দেওয়া আছে, তার কোন একটা উপাদানের ভিতরে পড়ে গেছে, তাহলে এটাকে বলা হয় কি? এটাকে বলে রিজেকশন অফ ক্লেইম, আর্জি প্রত্যাখ্যান বা আর্জি নাকচ বা আর্জি নাসুক অথবা আর্জি খারিজ বলে। আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যা অর্ডার 2। অর্ডার 2-তে কি আছে? অর্ডার 2, সেখানে হচ্ছে যা ফ্রেমিং অফ ইস্যু। বেসিক্যালি একটা মামলা, যদি মামলা আপনার হচ্ছে ফর্মাল সিস্টেমে যদি চিন্তা করি, তাহলে মামলার কিন্তু দায়ের করার পরে আপনার হচ্ছে যা ফ্রেমিং অফ ইস্যু কিন্তু অনেক পরে আসে। তা আমরা কি আপনার ধারাবাহিকভাবে মানে বলবো, মামলার ধারাবাহিকভাবে, না এই আপনার হচ্ছে অর্ডার আলোকে বলবো? আপনারা কি বলেন? স্যার মামলা ধারাবাহিকভাবে বললে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে মামলার ধারাবাহিকভাবে বলতেছি। আচ্ছা, মামলার ধারাবাহিকভাবে যদি আমরা বলি, ধরেন মামলা হচ্ছে যা এই আপনার হচ্ছে মামলা ফাইল হলো, মামলা ফাইল হওয়ার পরে আমরা দেখলাম কি, মামলা পক্ষের বিষয়টা আসলো, পক্ষের বিষয়টা তো আমরা বললাম, পক্ষের বিষয়টা গেল। দেন মামলাটা কি হবে? মামলাটা হচ্ছে যা সমন ইস্যু করা হবে। মামলাটা হচ্ছে কি, আপনার সমন ইস্যু করা হবে। এই সমন ইস্যু করার যে বিধানটা, হ্যাঁ, এই বিধানটা হচ্ছে যে আপনার হচ্ছে মামলা যে সমন ইস্যু করবে, সমন ইস্যু করার বিধানটা আপনার হচ্ছে যে ফলো করতে হবে। এখানে এসে যে আপনার সেকশন, সেকশন 27। হ্যাঁ, 27, সেকশন 27 আপনার হচ্ছে যে মামলা পক্ষ, অর্ডার 5। বলতে 1 মিনিট, হ্যাঁ, আমি বলতেছি।
আচ্ছা, তাহলে আপনার হচ্ছে সমন বা নোটিশ জারি যেটা, এটা আছে হচ্ছে সেকশন আপনার হচ্ছে 27 ওয়ার্ডার 5। হ্যাঁ, এবং হচ্ছে যা সিভিল রুলস এন্ড ওয়ার্ডার একটা আছে, সেখানে ভলিউম 1-এর আপনার হচ্ছে যা এই থার্ড আপনার হচ্ছে যা এই আর্টিকেলে আছে বিস্তারিত বিবরণ, আপনার হচ্ছে বিধান আছে। তো আমরা যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়বো, আমাদের আসলে বিস্তারিত জানা দরকার নেই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আদালতের কাছে যখন আর্জি গৃহীত হবে, তখন আদালতে বিচারক বিচারের একটি সম্পূর্ণ আদালত আর্জি যদি বাতিলযোগ্য না হয়, আর্জি যদি আপনার গ্রহণ করা হয়, যদি আর্জি যদি রিজেকশন অফ প্লেন না হয় বা রিটার্ন অফ প্লেন না হয়, তখন আর্জিটা গ্রহণ করা হলো। আর্জি গ্রহণ করার পরে মামলা নাম্বারিং দেওয়া হলো। নাম্বারিং দেওয়ার পরে আপনার হচ্ছে পরবর্তী যে স্টেপ, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মামলার যে ডিফেন্ডেন্ট পক্ষ আছে, বিবাদী আছে, তাদের উপস্থিতি। এই উপস্থিতি করাটা হচ্ছে যে কি, এই উপস্থিতি করাটাই হচ্ছে যে মামলা আমাদের যে দেওয়ানি, আমাদের যে সিভিল মামলা বিলম্বের অন্যতম একটা কারণ হচ্ছে যে এই পক্ষ উপস্থিতি করা। পক্ষ উপস্থিতির এই প্রসেসটা অনেক জটিল। তো এখানে এসে যা আদালত কি করে, প্রসেস ইস্যু করে। এই প্রসেস ইস্যু করার ক্ষেত্রে প্রথম কাজ যেটা কি, প্রথম কাজ হচ্ছে যা তলবানা দাখিল করা। ওয়ার্ডার 9 রুল আপনার এসে যা 1-2 তে বলা আছে, আপনার যে নির্ধারিত সময়ের ভিতরে যদি তলবানা আপনি দাখিল না করেন, তাহলে কি হবে, ওয়ার্ডার 9 রুল 3 তে মামলাটা কি হয়ে যাবে, ডিডি হয়ে যাবে, ডিসমিস ফর ডিফল্ট হয়ে যাবে, তদবিরভাবে খারিজ। তো এসে যা আপনার প্রসেস ফি যেটা, আর্জি দাখিলের সময় এই প্রসেস ফিটা দাখিল করতে হয়। আমাদের যেই সেরেস্তাদার আছে, সেরেস্তাদার আর্জি প্রসেস ফি আপনার দাখিল করা হয়েছে কিনা সেটা যাচাই করেই প্রতিবেদন দাখিল করেন। এখন এই প্রসেস ফি যেটা দাখিল করা, প্রসেস আপনার হচ্ছে জারি যে সমন জারি যে তলবানা, এর সাথে কি দিতে হবে, প্রসেস জারির জন্য সাথে কি দিতে হবে এটা মনে রাখবেন। এটা হচ্ছে যে প্রসেস জারির সাথে আপনাকে অবশ্যই আর্জির একটা খসড়া দিতে হবে। আপনাকে আর্জির একটা কপি দাখিল করতে হবে প্রত্যেকটা সমনের সাথে, অথবা প্রত্যেক স্টেট সমনের সাথে একটা করে আপনার হচ্ছে আর্জির কপি, অনুলিপি সংযুক্ত থাকতে হবে। এই সংযুক্ত যদি না করা হয়, এটা এই যে যদি সংযুক্ত না করা হয়, এটা কিন্তু আপনার হচ্ছে যে কি, এটা হচ্ছে যে আদালত আহ, আপনার হচ্ছে আদালত এইটার কারণে মামলা কি করবে না, খারিজ করে দিবেন। কিন্তু এইটা সংযুক্ত করে দেওয়াটা হচ্ছে কি, দায়িত্ব। এখন বেঞ্চ সহকারী যখন আপনার হচ্ছে যে এটা পরীক্ষা করবে, তখন অনেক ক্ষেত্রে আমাদের অনেক সময় এই সংযুক্ত না থাকার কারণে প্রসেসটা ইস্যু করা হয় না। আচ্ছা, দেন আপনার হচ্ছে যে এই আর্জি যেই আপনার হচ্ছে যা খসড়া দাখিল করলো, সমন দিল, সমন দেওয়ার পরে এই সমন গুলা, এই প্রসেসটা কি করবে, আপনার হচ্ছে যা নেজারতের মাধ্যমে এটা জারি করা হয়। সিভিল কোর্টের প্রসেস গুলা নেজারতের মাধ্যমে জারি করা হয়। এখানে হচ্ছে যে আপনার এই সমন গুলা আপনার হচ্ছে ইস্যু করলো ওয়ার্ডার 5-এ। আপনার হচ্ছে সমন জারি বিভিন্ন আপনার হচ্ছে যা পদ্ধতি বলা আছে, আমরা সংক্ষেপে কয়েকটা পদ্ধতি মনে রাখবো। একটা হচ্ছে ব্যক্তিগত জারি, একটা হচ্ছে মানে সমনজারির পদ্ধতি, নিচের কোনটি সমনজারির পদ্ধতি নয়, এরকম যদি প্রশ্ন আসে তাহলে দেখতে হবে তিনটা যে জারির পদ্ধতি আছে এই তিনটার ভিতরে পড়ে কিনা, অথবা যেই কটা জারির পদ্ধতি আছে সেই কটা জারির পদ্ধতির ভিতরে পড়ে কিনা। যদি পড়ে তাহলে আপনার অ্যান্সার কি কারেক্ট। আচ্ছা, কি কি পদ্ধতি, ফার্স্ট হচ্ছে ব্যক্তিগত জারি। হ্যাঁ, প্রসেস আপনার স্যার আপনার হচ্ছে যে, আপনার হচ্ছে বাই দ্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স, ব্যক্তিগত উপস্থিতিতে যার বরাবরে বিবাদী বরাবরে প্রসেস জারি করা হবে, তার কাছে যে সমন বা প্রসেস বা নোটিশ বুঝিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে যে কি, আপনার হচ্ছে যে এজেন্ট বা আপনার হচ্ছে যে তার যদি নিযুক্ত কোনো এজেন্ট থাকে যিনি সমনটা রিসিভ করবেন, তার মাধ্যমে জারি, অর্থাৎ যাকে উনি সমন গ্রহণের জন্য দায়িত্ব অর্পণ করেছেন তার মাধ্যমে জারি। দেন আরেকটা হচ্ছে যে কি আপনার আরেকটা হচ্ছে যে আপনার লটকিয়ে জারি, এই যে প্রতিনিধির মাধ্যমে জারি যেটা, এটা কিন্তু আপনার হচ্ছে প্রতিনিধি না থাকলে তার পরিবারের সদস্যের কাছেও জারি করা যাবে, বুঝছেন কিনা। কিন্তু আপনার হচ্ছে যে আরেকটা হচ্ছে কি লটকিয়া জারি। লটকিয়া জারি কি, যদি যাকে প্রসেস দেওয়া, যার বিবাদী যার বরাবর সমন ইস্যু করা হয়েছে বা প্রসেস ইস্যু করা হয়েছে, নোটিশ ইস্যু করা হয়েছে, তিনি এটা গ্রহণ করতে অস্বীকার করেন, অথবা তিনি এটা তাকে পাওয়া যায়নি, তখন কি করতে হবে, তখন হচ্ছে যে আপনার হচ্ছে যে বিবাদী যার বরাবর প্রসেস ইস্যু করা হয়েছে তার বাড়ির সদর দরজায়, অথবা সকলের দৃষ্টিগোচর হয় এমন প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে। তো যদি বলে যে লটকিয়া জারির সময় কোথায় আপনার হচ্ছে যা
বিবাদীর কোথায় এসে যায় এটা লটকে দিতে হবে। হ্যাঁ, বা লটকে জারির ক্ষেত্রে কোন জায়গায় লটকানোর আবশ্যকতা রয়েছে, সমান লটকে দেওয়া। তাহলে মনে রাখতে হবে যে অবশ্যই এটা কি সদর দরজা অথবা এমন একটা প্লেস যেখানে দৃশ্যমান, সকলের দৃষ্টিতে এটা আসে, অর্থাৎ বিবাদী যদি বাসা থেকে বের হয় এবং এসে বাসাতে ফিরে যেন সে এটা দেখতে পারে। আচ্ছা, গেল এটা সমনজারি। সমনজারির তিনটা পদ্ধতি মনে থাকবে। আরেকটা হচ্ছে যে কি পদ্ধতি, সেটা হচ্ছে যে আপনার অতিরিক্ত হিসাবে রেজিস্টার ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যায়। এটা বিস্তারিত আপনার হচ্ছে ওয়ার্ডার 5-এর রুল, বা আপনার হচ্ছে যা 12 থেকে 15, 16 থেকে 18 বিস্তারিত আছে, আমরা বিস্তারিত পড়বো না। আচ্ছা, যদি আপনার হচ্ছে যা সমন যদি ধরেন হচ্ছে যা জারি করা হলো, আরো কিছু পদ্ধতি আছে যেগুলো আপনার হচ্ছে যা কি সমন কি করে জারি করা যায়, পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা যায়। এটা হচ্ছে যে সর্বশেষ সংশোধনীর মাধ্যমে আসছে। আপনার হচ্ছে যা এই সিপিসির যে অ্যামেন্ডমেন্ট আসছে, লেটেস্ট অ্যামেন্ডমেন্ট আসছে কয়েকটা, এর ভিতরে এটা একটা হচ্ছে যে কি এই সংশোধনীটা আপনার, এই যে সমন জারি, এটা হচ্ছে 12 সালে আসছে। 12 সালে এই সংশোধনী গুলো আসছে, যেখানে বলা হয়েছে যে কি আপনার হচ্ছে ইমেলের মাধ্যমে, পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে সমন জারি করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে গেল সমন জারি। দেন সমন জারি হয়ে গেল, এবার বিবাদী আসলো। বিবাদী আসলে কি করবে? লিখিত জবাব দাখিল করবে। আচ্ছা, বিবাদী আসলে লিখিত জবাব দাখিল করবে। আচ্ছা, আমরা তো আর্জির কথা বলি নাই, আর্জি কিভাবে তৈরি করবে এটা কি বলা হয়েছে? এটা তো বলি নাই, তাই না? আচ্ছা দেখেন, আমাকে প্রথমে তো আর্জিটা প্রস্তুত করতে হবে। তাহলে আর্জি কিভাবে প্রস্তুত করতে হবে? আর্জি প্রস্তুত করার বিধান আছে আপনার হচ্ছে অর্ডার 6 এ এসে যা আপনার হচ্ছে প্লিডিংস এ, অর্থাৎ হচ্ছে যা আর্জি এবং জবাবকে বলে প্লিডিংস। সেখানে কি কি থাকবে সেই বিষয়গুলো বিস্তারিত দেওয়া আছে। অর্ডার 6-এ আপনার হচ্ছে রুল 2, সেখানে আপনার উল্লেখ আছে আপনার হচ্ছে যা এবং আপনার হচ্ছে যা আপনার হচ্ছে যা আপনার যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের যে শিডিউল 1, সেখানে যে আপনার হচ্ছে অ্যাপেন্ডিক্স দেওয়া আছে সেখানে কিন্তু প্লিডিংস এর একটা ফর্ম দেওয়া আছে। যদি আপনার প্রশ্ন আসে এরকম যে প্লিডিংস এর ফর্ম কোথায় আছে, প্লিডিংস এর ফর্ম কোথায় আছে, তাহলে উত্তরটা কি হবে বলতে পারবেন কেউ? স্যার প্রশ্নটা প্লিজ। ছয় ছয় আদেশের এক বিধিতে। 6 দেশের মানে যদি বলা হয় যে প্লেইন্টে যে আপনার হচ্ছে ফর্ম, যেটা আপনার যে মানে আর্জির ফর্ম কোথায় আছে, সেটা আছে আপনার হচ্ছে শিডিউল 1, তফসিল 1 এর হচ্ছে অ্যাপেন্ডিক্স আছে, দেখবেন। আপনি যদি ডাইরেক্ট থাকে আপনাদের কাছে দেখেন আছে, সেখানে যে ফর্ম দেওয়া আছে, এটা হচ্ছে যে স্পেশালি আপনার ফরম্যাটটা দেওয়া আছে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে অর্ডার 5, 6 যেটা দেখতেছি এখানে আপনার হচ্ছে রুল 1 হচ্ছে যে আপনার প্লিডিংস এর, রুল 2-তে প্লিডিংস এ কি কি বিষয় থাকবে এই বিস্তারিত আছে। দেন আপনার হচ্ছে যে অর্ডার 6 রুল আপনার হচ্ছে যে বিভিন্ন বিধিতে আপনার হচ্ছে যে বিভিন্ন নিয়মগুলো দেওয়া আছে। তবে রুল 14 এবং 15-এ আপনার হচ্ছে যা যেই আপনার হচ্ছে বিধানগুলো দেওয়া আছে, যে অনুসরণের যে বিধানগুলো দেওয়া আছে, এইগুলা যদি আর্জি না থাকে অর্থাৎ ত্রুটি হয়, তখন কি হবে? এই আর্জিটা গ্রহণযোগ্য হবে না। আবার হচ্ছে যে যদি আপনার এইটা এরকম একটা কোশ্চেন আছে, এটা যদি আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে যে অর্ডার 6 রুল 16 অনুযায়ী আদালত কি করতে পারে? কোনো আর্জিতে যদি বা কোনো আর্জি বা জবাবের ভিতরে যদি কোনো আপনার ডেফর্মেশন, মানহানিকর, কাউকে যদি অপ্রয়োজনীয় আননেসেসারি ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করা হয়, যদি কারো বিভ্রান্তিমূলক কোনো যদি বক্তব্য বা থাকে, সেটা আদালত আপনারা সেটা এটা কি করতে পারেন? কর্তন করে দিতে পারেন, অথবা পক্ষ আর্জি সংশোধনের মাধ্যমে এটা কর্তন করে নিতে পারে। আচ্ছা, অর্ডার 6 রুল 17, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলে যে আর্জি সংশোধনের বিধান কোথায় আছে, বুঝতে পারছেন? আর্জি সংশোধনের বিধান আছে কোথায়? আর্জি সংশোধনের বিধান আছে অর্ডার আপনার অর্ডার 6 রুল ছয়ের
নম্বর বিধি। 17, এটা কিন্তু সবচেয়ে বেশি আপনার আদালতে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োগ হয় এটা। এই বিধানটা মানে একেবারেই কমন, মানে আমাদের আদালতে এসে যা এই মামলা ফাইল হওয়ার পরে আর্জি জবাব, বেসিক্যালি এটা প্লিডিংস, আর্জি জবাব এসে যা আপনার নিয়মিতই সংশোধন করা হয় এবং নিয়মিতই এই ধরনের আপনার এসে কি দেওয়া হয়, দরখাস্ত দেওয়া হয়। কি হলো? সুতরাং এটা মনে রাখতে হবে। ক্লাস করছি, পরে আসছি, যা। একটু মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে ধরেন আদালত যদি 17 বিধির বিধান অনুযায়ী কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে যদি অপর পক্ষকে শুনানি করে মামলা সঠিক সিদ্ধান্ত, ন্যায়ভিত্তিক সিদ্ধান্তের উপনীত হওয়ার জন্য আর্জি বা জবাবে যে কোনো অংশ বাদ দেওয়া বা কোনো বিষয়ে সংযোজন করে আদেশ দেওয়া যাবে, তবে 14 দিনের মধ্যে সংশোধন ও সংযোজনের কাজটি করতে হবে। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ যদি ওয়ার্ডার 6 রুল 17 অনুযায়ী যদি কোনো অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস হয়, অর্থাৎ আর্জি বা জবাব যদি সংশোধন হয়, সেটা কি করতে হবে? সেটা হচ্ছে যে কয়দিনের ভিতরে আপনার এটা কি করতে হবে, কার্যকর করতে হবে। এই কাজটা করতে হবে কয়দিনের ভিতরে? 14 দিনের ভিতরে। অর্থাৎ এটা নোট, আর্জি যে কর্তন বা আপনার হচ্ছে যে সংযুক্ত করা হয়েছে সেটা আপনার নোট দিতে হবে। আপনার হচ্ছে যে 14 দিনের ভিতরে। এবং আর্জির বিষয়বস্তু কি কি হবে, কি কি রাখতে হবে আর্জি বা আপনার আর্জিতে কি কি বিষয় বর্ণনা থাকবে সেই বিধানগুলোও আছে। আপনার এসে যা কয়েকটা বিষয় আপনার এসে মনে রাখতে হবে যে আর্জিতে অবশ্যই কি করতে হবে, যে প্রপার্টি দেওয়া হবে সেটাকে অবশ্যই স্পেসিফিক শিডিউল দিতে হবে। যেমন কি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে যে কি করতে হবে, তাহলে আপনার চৌহদ্দি দিয়া জমিটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আর্জি যদি আপনার ভেগ হয়, তাহলে অস্পষ্ট হয়, সেই আর্জিটা কি হয়ে যাবে, সেই আর্জি থেকে উপরে ভিত্তি করে আপনার এসে মামলার কোনো প্রতিকার দেওয়া যাবে না। দেন জবাবের কথা বলা আছে ওয়ার্ডার 7 রুল আপনার এসে যা 10 পর্যন্ত আছে। আচ্ছা, এখানে যেটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে জবাব দাখিলের সময় কতদিন পাবে, এটা মনে রাখবেন। সাধারণত জবাব দাখিলের সময় কয়দিন? 2 মাস, 60 দিন। বুঝতে পারছেন? আচ্ছা, এই সময় সময় কখন থেকে গণনা করা হবে এটা বলতে পারবেন কেউ? এই যে 60 দিনের কথা যে বলা আছে, এটা কারো কারো জানা আছে যে 60 দিন কখন থেকে গণনা শুরু হবে? এটা মামলা গণনা শুরু শুরু করে, হ্যাঁ বলেন। আর্জি দাখিলের সময় থেকে। এটা আইনে কোথাও বলা নাই, বুঝতে পারছেন? এটা আইনে বিধিতে কোথাও বলা নাই যে কবে থেকে সময় গণনা শুরু হবে। তবে এটা হচ্ছে যা এই বিভিন্ন আপনার হচ্ছে যা প্রচলন বা বিভিন্ন রুলিং বা বিভিন্ন মামলার থেকে যেটা আসছে সেটা হচ্ছে যা সমন প্রাপ্তি, সার্ভিস অফ আপনার হচ্ছে সমন আছে না, এই সমন যখন সে প্রাপ্ত হবে সেই সমন প্রাপ্তি থেকে আপনার হচ্ছে যা 2 মাসের ভিতরে, অর্থাৎ 24 দিন, সমন প্রাপ্তি থেকে আপনার হচ্ছে 60 দিনের ভিতরে কি করতে হবে, আপনার এই জবাব দাখিল করতে হবে। আচ্ছা, 60 দিনের ভিতরে যদি জবাব দাখিল না করতে পারে তাহলে কি হবে? আদালত কি সময় আবার বৃদ্ধি করতে পারবে? বলতে পারবেন কেউ? আরো 30 দিন, অর্থাৎ জবাব দাখিলের জন্য সর্বমোট 90 দিন। বুঝতে পারছেন? স্বাভাবিক হয়েছে কতদিন? 60 দিন। আর হচ্ছে যে কি এক্সট্রা কতদিন দিতে পারে আরো? 30 দিন। 30 দিন। তাহলে টোটাল ধরে নেওয়া হয়েছে কি 90 দিন। এটা হচ্ছে লাস্ট অ্যামেন্ডমেন্টের আপনার হচ্ছে এই আপনার হচ্ছে 10 দিনের, সরি 30 সময়টাকে বৃদ্ধি করা হয়েছে। বুঝতে পারছেন কিনা? এখন হচ্ছে যা যদি আপনার হচ্ছে যা এই আচ্ছা, সরকারের যদি বিবাদী হয়, সরকার সরকার যদি বিবাদী হয় সেক্ষেত্রে কি করতে হবে? যদি সরকার যদি বিবাদী হয় তাকে একটা নোটিশ দিতে হবে, যেটা আপনার সেকশন 18-এ 80-তে বলা আছে। তো সেই
নোটিশ যদি না দেওয়া হয়, ওই নোটিশ যদি না দেওয়া হয় তাহলে কি করবে? প্রদান না করে মামলা দায়ের করা করা হইলে ওই সময় 3 মাসের কম সময় দেওয়া যাবে না। বুঝতে পারছেন? সরকারের বিরুদ্ধে যদি আপনার এই যদি নোটিশ জারি না করে যদি মামলা করে, সেক্ষেত্রে তাকে কমপক্ষে 3 মাস সময় দিতে হবে। 3 মাসের কম সময় তাকে দেওয়া যাবে না জবাব দাখিল। অর্থাৎ সরকারের জন্য 90 দিন যদি নোটিশ না দেয়, আর যদি নোটিশ দেয় তাহলে আপনার রেগুলার প্রসেস যেটা 60 দিন, আর আপনার 30 দিন এক্সট্রা পাবে। জবাব দাখিলের জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর হতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ আছে। এটা গেল। আচ্ছা, তাহলে এখন আপনার আরজি খারিজের যে পয়েন্ট গুলা, এই 4টা পয়েন্ট মনে রাখেন আপনারা। আপনার রিজেকশন অফ ক্লেম আর রিটার্ন অফ ক্লেম। রিটার্ন অফ ক্লেম হচ্ছে কি, ওয়াটার 7 রুল 10, সেখানে কি বলা আছে? মামলার যে কোনো পর্যায়ে যদি আদালত যদি দেখে যে মামলাটা এই আদালতে বিচারাধীন না, এই আদালতে বিচার এখতিয়ার নাই, তাহলেই কি করবে? রিটার্ন অফ ক্লেম দিবে। এটা যে কোনো পর্যায়ে দিতে পারে। ধরেন মামলা রায় পর্যায়ে চলে গেছে, তখন দিতে পারবে, অথবা মামলা শুরুতেও দিতে পারবে। ঠিক আছে? আবার যদি দেয় আপিলি পর্যায়ে যেও যদি দেখে যে না, মামলাটা তো আসলে ফফার কোর্ট থেকে জাজমেন্ট হয় নাই, এটা বিচারটা হওয়া উচিত ছিল অন্য কোর্টে, যে কোর্টের এখতিয়ার নাই, তখনও কিন্তু কি করতে পারবে? আর্জি রিটার্ন অফ ক্লেম দিতে পারবে। আচ্ছা, রিজেকশন অফ ক্লেম, এখানে কয়টা পয়েন্ট আছে? 4টা পয়েন্ট। এটা 4টা পয়েন্ট একটু মনে রাখবেন। নাম্বার 1 কি? আপনার যেখানে কি নাই, দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশন, কোনো মামলার দায়ের করার কারণ নাই, ব্যক্ত করা হয় নাই। এটা কোথায় দেখবো? এটা শুধু আরজি পড়ে দেখবো। আরজিতে পড়ে যদি দেখি যে দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশন, তার কোনো এখানে মামলা দায়েরের কারণ নাই, তাহলে রিজেকশন অফ ক্লেম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, মামলা যে আরজি বাদীপক্ষ, সে যেই আপনার যা রিমেডি চাইছে, প্রতিকার চাইছে, সেটা যদি যথাযথভাবে মূল্যায়ন না করা হয়। আপনার সুট ভ্যালুয়েশন আছে, দেখবেন যে প্রত্যেকটা মামলার একটা সুট ভ্যালুয়েশন আছে, সুট ভ্যালু একটা আছে আলাদা। আচ্ছা, আমাদের দেখতে হবে সুট ভ্যালুয়েশন, মামলার যে আপনার দাবি যে প্রতিকার, সেটা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা, অথবা প্রয়োজনের অপেক্ষা কম মূল্যের স্টাম্প যুক্ত কাগজে আর্জি লেখা হয়েছে কিনা। আমাদের যে আর্জি লেখা হয় সেটা কিসে লেখা হয় বলতে পারবেন কেউ? আর্জিটা কিসে লেখা হয় বলতে পারবেন? আর্জি লেখা হয় আপনার ড্যামি পেপারে লেখা হয়, লেখা হইলে আপনার কোর্ট ফি দিতে হয় স্টাম্প, আপনার স্টাম্পে। আর যদি আপনার স্টাম্প পেপারে লেখা হয়, হুম, তাহলে আপনার সেই স্টাম্প যুক্ত যে কাগজ আছে, সেখানে আপনার আদালত দেখবে যে সে প্রয়োজনে যতটুকু কোর্ট ফি ছিল সেই পরিমাণ, তার থেকে কম মূল্যের কোর্ট ফি স্টাম্প আপনার আর্জিতে লাগানো হয়েছে কিনা, অথবা স্টাম্প যুক্ত কাগজে আর্জি লেখা হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে যদি স্টাম্প কম হয়, মানে কম মূল্যের স্টাম্পে যদি আর্জি লেখা হয়, তাহলে কি বিধান আছে? বিধান আছে যে তাকে আপনার রিজেকশন অফ ক্লেইন্টে যাওয়ার পূর্বে তাকে যথাযথ মূল্যায়ন বা প্রয়োজনীয় স্টাম্প কাগজ সরবরাহ করার জন্য নির্ধারিত 21 দিন সময় দিতে পারে। তাহলে প্রশ্ন যদি আসে এরকম যে আপনার আর্জির আপনার সুট ভ্যালুয়েশন যথাযথ করার জন্য আদালত কতদিন সময় দিতে পারে? সর্বোচ্চ 21 দিন। আবার যদি প্রশ্ন এইভাবে আসে যে আপনার অপর্যাপ্ত কোর্ট ফি পূরণের জন্য আদালত সর্বোচ্চ কতদিন সময় দিতে পারে? এই প্রশ্নের উত্তরও কি একই উত্তর, আপনার কি 21 দিন। আচ্ছা, তারপরে যদি আরজি পড়ে দেখা যায় যে সুট ইজ দা সুট ইজ বার্ড বাই ল, কোনো আইন দ্বারা লিমিটেশন বা আপনার রেট জুডিকাটা, যে কোনো বিধান দ্বারা যদি এটা বার হয়, তাহলে কি করতে হবে? কি হবে? আরজি নাকচ বা প্রত্যাখ্যান বা রিজেকশন অফ ক্লেইম হবে। বুঝতে পারছেন? তাহলে এই পয়েন্ট গুলা মনে রাখতে হবে। আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার উম আমরা আসি এবার ধরেন আর্জি দাখিল হয়ে গেল, জবাব দিল, 60 দিনের ভিতরে জবাব দিতে পারলাম না, জবাব দিয়ে দিল। জবাব দেওয়ার পর এখন কোন স্টেজে যাবে বলতে পারবেন কেউ? আমাকে কি শোনা যাচ্ছে?
আপনারা কি শুনতেছেন আমাকে? স্যার। রেসপন্স করতেছেন না যে? শুনতে পাচ্ছি স্যার। একটু রেসপন্স করতে হবে মাঝে মধ্যে, তাহলে বুঝবো যে আপনারা আছেন, বুঝতে পারছেন কিনা। অনলাইনে তো আপনারা আছেন কিনা তা তো মানে আপনাদের অ্যাটেনশন আছে কিনা, হয়তো আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা আছেন, কিন্তু আপনারা মানে অ্যাটেনশনে আছেন কিনা সেটাও তো মাঝে মধ্যে একটু যাচাই করতে হবে। আচ্ছা, তাহলে ধরেন আমাদের মামলার যে স্টেজ, মামলাটার মানে পর্বগুলো, এটা কি জানেন আপনারা? মামলা কোন কোন পর্বে কিভাবে কিভাবে যায়? একটা মামলা শুরু হওয়ার পরে কতগুলো পর্ব আছে এগুলো জানা আছে? স্টেজ অফ সুট নাই নাকি? আচ্ছা, আমি এটা আগে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে আপনার হচ্ছে আপনার হচ্ছে একসাথে পুরো মামলার হচ্ছে স্টেজটা বলি। আপনার একটা মামলা আপনার হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয়, অর্থাৎ আর্জি প্রেজেন্টেশন অফ ক্লেইম আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয়। শুরু হওয়ার পরে মামলা আপনার হচ্ছে যা নোটিশ জারি করা হয়, সমন জারি করা হয়। দেন আপনার হচ্ছে পরবর্তী স্টেজ থাকে হচ্ছে যা আপনার রিটার্ন সাবমিশনের জন্য, অর্থাৎ আর্জি জবাব দাখিলের জন্য। ঠিক আছে, জবাব দাখিল করে দিল। দেন হচ্ছে যা আপনার হচ্ছে কোথায় যাবে, তখন যাবে হচ্ছে যা সেকশন 89A। 89। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যারা আনমিউট করে রাখছেন, জানি না কি কারণে, আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ। সাউন্ড আসতেছে, এটাও কি বুঝতে আমাদের কষ্ট হচ্ছে? একটু আনমিউট করে দেন প্লিজ, নিচ থেকে আনমিউট করে দেন। সবাইকে আনমিউট করে দেন, তাহলে আপনার হচ্ছে যা এই সমস্যাটা হবে না। আচ্ছা, আহ আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম তাহলে হচ্ছে যে আমাদের একটা মামলার হচ্ছে স্টেজ কি, স্টেজ অফ সুট, এটা আপনারা প্রথম মনে রাখবেন তাহলে সুবিধা হবে। তো আপনার হচ্ছে জবাব দাখিলের পরে যাবে সে 89A, অর্থাৎ হচ্ছে যে আপনার হচ্ছে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, বিকল্প উপায় বিরোধ নিষ্পত্তি। এটা হচ্ছে যে ম্যান্ডাটরি। দেন আপনার হচ্ছে যা বিকল্প আপনার হচ্ছে নিষ্পত্তির পরে দেন হচ্ছে যে যাবে কি, আপনার হচ্ছে যা ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। এটাকে আমাদের কোর্টের ভাষায় বলে যে 30 ধারা তদবির। 30 ধারা আমাদের দেখবেন যে সেকশন 30-এ আপনার হচ্ছে বিধান আছে, ডিসকভারি অফ ইন্সপেকশনের কথা আছে। দেন হচ্ছে যা ডিসকভারি ইন্সপেকশন শেষ, তারপর হচ্ছে যা ফ্রেমিং অফ ইস্যু, ইস্যু গঠন হয়। দেন ইস্যু গঠন হয়ে গেল। ইস্যু গঠন হওয়ার পরে একটা স্টেজ থাকে এসডি। এসডি মানে কি? এসডি এসডি হচ্ছে যে একরকম গোডাউন আর কি, সেটেলিং ডেট, অর্থাৎ তারিখ, চূড়ান্ত শুনানির জন্য আপনার হচ্ছে যা তারিখ পড়ার জন্য যেই স্টেজে থাকে সেটাকে বলে সেটেলিং ডেট, তারিখ নির্ধারণের জন্য পর্ব, এটাকে এসডি বলে। দেন আপনার হচ্ছে যা মামলা পিএইচে যায়, প্রিলিমিনারি হিয়ারিং এ যায়, চূড়ান্ত শুনানিতে যায়। দেন চূড়ান্ত শুনানিতে যাওয়ার পরে মামলা চূড়ান্ত শুনানি শেষ। আমাদের সিভিসিতে দ্য কোড অফ সিভিল প্রসিডিউরে আপনার হচ্ছে আর্জি, সরি, আপনার হচ্ছে আর্গুমেন্টের কোনো স্টেজ নাই, সরাসরি এটা রায় চলে যাওয়ার কথা। দেখবেন যে লেখা আছে চূড়ান্ত শুনানি শেষে as soon as possible আপনার এসে জাজমেন্ট প্রনাউন্স করতে হবে উইদিন 30 days, 30 দিনের ভিতরে। তো আপনার এসে যা আমাদের সিভিল রুলস এন্ড অর্ডারে একটা বিধান আছে যে আপনার এসে আদালত চাইলে আপনার কি করতে পারে, আর্গুমেন্ট শুনতে পারে। যার কারণে আমরা আমাদের মামলাগুলোতে আমরা কি করি, আর্গুমেন্ট শুনি। আর্গুমেন্ট শোনার বিধান আমরা ফলো করি। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে যে আপনার হচ্ছে দেন রায়, আর্গুমেন্ট শেষ, রায়ের জন্য প্রচারের জন্য রাখলো 30 দিনের ভিতরে রায় দিতে হবে। রায় প্রচার হইলো, রায় প্রচার হওয়ার পরে 7 দিনের ভিতরে ডিগ্রি প্রস্তুত করতে হবে, ডিগ্রি আপনার হচ্ছে ডন অফ করতে হবে। ডিগ্রি লিখে আপনার হচ্ছে যা চূড়ান্ত ভাবে ডিগ্রি প্রচার করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে ট্রায়াল স্টেজ। আমাদের সিভিল কোর্টে, সিভিল সুটের আপনার হচ্ছে 3টা স্টেজ আছে। আপনার হচ্ছে যা একটা হচ্ছে ফি ট্রায়াল স্টেজ, একটা হচ্ছে ট্রায়াল স্টেজ, আর একটা হচ্ছে পোস্ট ট্রায়াল স্টেজ। দেন পোস্ট ট্রায়ালের কার্যক্রম হচ্ছে যা এক্সিকিউশন আপনার হচ্ছে ডিগ্রি। তো এখন আমরা এই এই মোটামুটি এখন আমরা ধারাবাহিকতাটা যেহেতু আমরা মনে করি যে আপনারা বুঝতে পারবেন, তো আমরা এবার ধারাবাহিকভাবে বলতেছি। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার আসি, যে আমাদের জবাব দাখিল করে ফেলবো। জবাব দাখিল করার পরে আমরা যাবো 89-এর এ। 89-এর এর বিধান কি আছে, 89-এর এ বিধান কি ম্যান্ডাটরি কিনা, আপনার 89-এর এ যে বিধান আছে এটা কি বাধ্যতামূলক কিনা, এটা কেউ বলতে পারবেন? বাধ্যতামূলক না সম্ভবত।
এটা আগে বাধ্যতামূলক ছিল না, কিন্তু পরবর্তীতে এটা সংশোধন করে এটাকে বলা হয়েছে যে শেল। শেল শব্দটা ব্যবহার করা হয়েছে যে আপনার হচ্ছে যে আদালতকে অবশ্যই কি করতে হবে, আপনার হচ্ছে একটা দিন একটা তারিখ ধার্য করতে হবে। আপনার হচ্ছে কি জন্য, আপনার হচ্ছে যে এই এডিআর এর জন্য, অল্টারনেটিভ আপনার হচ্ছে এডিআর এর জন্য একটা তারিখ নির্ধারণ করতে হবে। সেই তারিখে পক্ষরা এডিআর করবে কি করবে না সেটা পক্ষদের বিষয়। বুঝতে পারছেন? বাদী বিবাদী তারা এডিআর করবে কিনা পক্ষদের বিষয়, কিন্তু উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগ নেওয়ার বিধানটা হচ্ছে যে কি ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? তাহলে এখানে এসে যা কয়েকটা বিষয় আছে যেটা আমরা আপনার যে 39 এর এ। আচ্ছা, 39 এর এতে যে বিধান আছে আপনার হচ্ছে যা এই বর্তমানে যে লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে যে আপনার এই যে 39 এর জন্য কোথায় পাঠানো যায়, লিগ্যাল এড অফিসারের কাছে পাঠানো যায়। লিগ্যাল এড অফিসারের কাছে পাঠানো যায়, এটা আপনার হচ্ছে যে এই সিপিসি তে যেমন অ্যামেন্ডমেন্ট আসছে, একইভাবে এটার অ্যামেন্ডমেন্ট আপনার হচ্ছে লিগ্যাল এডের যে আইন আছে সেখানেও আছে। আচ্ছা আচ্ছা, এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি এটা কয় প্রকার বলতে পারবেন কেউ? এটা হচ্ছে দুই প্রকার, মনে রাখবেন। একটা হচ্ছে যে মেডিয়েশন আর একটা হচ্ছে আরবিট্রেশন। একটা মেডিয়েশন আর একটা কি, আরবিট্রেশন। বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এইটা হচ্ছে যে আপনার সেকশন 89A টু সেকশন 89F। ই পর্যন্ত, ই। আচ্ছা, এই মেডিয়েশনের বিধানটা আপনার হচ্ছে সংযুক্ত করা হয়েছে, আগে ছিল মে, এটাকে সেল করা হয়েছে কত সালে? 2012 সালে। 2012 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে বলা হয়েছে যে কোর্ট মে পরিবর্তে হচ্ছে সেল। আপনার কোর্টকে এই জন্য আপনার হচ্ছে প্রত্যেকটা মামলা জবাব দাখিলের পরে আপনার হচ্ছে এডিআর এর জন্য রাখা হয়। আচ্ছা, মধ্যস্থ এই যে মেডিয়েশনের কার্যক্রম, এখানে আপনার মনে রাখতে হবে যে মেডিয়েশনের কার্যক্রম শুরু হবে কি, বিবাদী লিখিত জবাব দাখিল করার পর থেকে। যদি প্রশ্ন আসে যে মেডিয়েশনের কার্যক্রম কখন থেকে শুরু হবে, বিবাদী যে আপনার রিটেন স্টেটমেন্ট লিখিত জবাব দাখিল করে, লিখিত জবাব দাখিল না করলে মেডিয়েশনের কার্যক্রম বা এডিআর এর কার্যক্রম শুরু হবে না। শুরু করতে হবে কি, বিবাদী লিখিত জবাব দাখিল করার পরে। এবং এই মেডিয়েশনের জন্য আপনার হচ্ছে যা বিবাদী নিজেও হাজির থাকতে পারে অথবা তার নিযুক্ত অ্যাডভোকেট দিয়ে হাজির করতে পারে। এই মেডিয়েশনের জন্য বা এডিআর এর জন্য যখন দেওয়া হবে তখন কি হবে, মামলা কোন স্টেজে থাকবে, মামলার শুনানি স্থগিত থাকবে। এই পয়েন্ট গুলো মনে রাখেন। মামলার শুনানি কি করবে, স্থগিত থাকবে। আচ্ছা, আপনার হচ্ছে যা তখন হচ্ছে যা স্থগিত থাকবে। দেন তারপরে হচ্ছে যা কি মেডিয়েশনের উদ্যোগটা আপনার হচ্ছে মধ্যস্থতার আপনার হচ্ছে যা লিগেল এড অ্যাক্টেও এটা সংশোধন আসা হয়েছে যে এটা লিগেল এড অফিসার, ডিস্ট্রিক্ট লিগেল এড অফিসারের মাধ্যমেও মেডিয়েশন করা যাবে। কার কার মাধ্যমে করা যাবে এটা একটু মনে রাখেন। একটা হচ্ছে যা ডিস্ট্রিক্ট লিগেল এড অফিসারের মাধ্যমে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যা পক্ষদ্বয় তাদের নিযুক্ত যে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে, তারা যেই অ্যাডভোকেট নিয়োগ করছেন যে কোনো অ্যাডভোকেটের মাধ্যমেও মেডিয়েশন করতে পারবে, অথবা তারা দুই পক্ষ মিলে অন্য থার্ড পার্টি যে কোনো একজন অ্যাডভোকেটও নিযুক্ত করতে পারে। যদি অ্যাডভোকেট নিযুক্ত না করা হয় তাহলে তাহলে পক্ষরা আপনার সেটা নিজেরা কি করতে পারবে, মেডিয়েশন করে দিতে পারবে। অথবা আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের একটা মেডিয়েশন প্যানেল আছে, সেই প্যানেল থেকে যে কাউকে পছন্দ করে নিতে পারবে। বুঝতে পারছেন? 4 জন মনে রাখতে হবে। আচ্ছা, মিডিয়েশনের আপনার হচ্ছে মধ্যস্থতাকারী তালিকা কে প্রস্তুত করেন, প্রশ্ন যদি এরকম আসে উত্তর দিতে পারবেন? উত্তর হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। মধ্যস্থতার আপনার হচ্ছে আপনার হচ্ছে তালিকা তৈরি করে কে, জেলা জজ। এই জেলা জজ এই তালিকা করার সময় কার পরামর্শ নেন? জেলা জজ এই তালিকা প্রণয়ন করার জন্য সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সভাপতির পরামর্শ গ্রহণ করে।
এই মেডিয়েশনের তালিকাতে কে কে থাকতে পারে? আইনজীবী থাকতে পারে, অবসরপ্রাপ্ত বিচারক থাকতে পারে, অথবা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে মেডিয়েশন প্যানেলে অন্তর্ভুক্ত রাখা যায়। তবে প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তিকে মেডিয়েশনের তালিকাতে রাখা যাবে না। বুঝতে পারছেন? এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, মেডিয়েশনের যে ফি, এটা কে নির্ধারণ করে দিবে? এটা পক্ষরা নির্ধারণ করবে, আলোচনা করে পক্ষরা পরস্পরের সম্মতির ভিত্তিতে আপনার এবং যিনি মেডিয়েটর আছে, মক্কেল আছে, আইনজীবী আছে, পক্ষ আছে, তারা মিলে তার ফিটা নির্ধারণ করবে সে কতটুকু হবে। তবে কে মিডিয়েশন করলে কোনো ফি পাবে না? যদি লিগেলের অফিসার যদি মেডিয়েশন করে, উনি যদি এজ এ মেডিয়েটর হিসেবে মেডিয়েশন করে, তাহলে তিনি ফি পাবে না। আবার আদালতও কিন্তু মেডিয়েশন করতে পারে, আদালত নিজেও যদি মেডিয়েশন করতে পারে। যদি আদালত যদি মেডিয়েটর হয়, আদালত নিজেই যদি আপনার মধ্যস্থতাকারী হয়, তাহলে আপনার মামলাটা যদি আপস মীমাংসা না হয়, মধ্যস্থতা না হয়, তাহলে ওই আদালত আর এই মামলাটা বিচার করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এডিআর এর বা মধ্যস্থতার আপনার আদেশ দিল আদালত, সে আদেশ দেওয়ার কত দিনের মধ্যে আপনার আদেশ প্রদানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয় আদালতকে জানাবেন যে আমরা কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করব কি না। বুঝতে পারছেন? কত দিনের ভিতরে জানাইতে হবে? 10 ডেজ। এই ফিগার গুলো মনে রাখবেন, কোশ্চেন যেহেতু এমসিকিউ কোশ্চেনের সময় এই যে ছোট ছোট ফিগার গুলাই কোশ্চেন করা হয়। দেন আপনার যদি এই নিয়োগ করবেন কিনা সেটা জানাবেন। যদি তারা নিয়োগ করতে ব্যর্থ হয়, তাহলে আদালত কি করবে? পরবর্তী 7 দিনের মধ্যে একজন মধ্যস্থকারী নিয়োগ করবে। অর্থাৎ মোট 17 দিনের ভিতরে মেডিয়েটর নিয়োগ করতে হয়। কত দিনের ভিতরে? মোট 17 দিনের ভিতরে। মেডিয়েটর নিয়োগ করার পরে মেডিয়েটর কত দিনের ভিতরে এটা আপনার মেডিয়েশন করবেন, অর্থাৎ আপস মীমাংসা করবেন? 60 দিনের মধ্যে। মেডিয়েটর 60 দিনের ভিতরে কি করবেন? আপস মীমাংসা কাজ সম্পন্ন করবেন। যদি সে 60 দিনে করতে না পারে, তাহলে কি হবে? যদি সে 60, হ্যাঁ অতিরিক্ত 30 দিন দেওয়া হবে। হ্যাঁ, এইটা মনে রাখবেন। এই যে ছোট ছোট যেই ফিগার গুলো, এগুলো মনে রাখবেন। এগুলোই কিন্তু প্রশ্ন। অতিরিক্ত 30 দিন বৃদ্ধি করা যাবে। সর্বোচ্চ কত দিনের ভিতরে মেডিটেশন করতে হবে? 90 দিনের ভিতরে। 30 আর 60, 90 দিনের ভিতরে শেষ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, মেডিয়েশনের মাধ্যমে যদি কোনো সমাধান হয়, যদি আপনার মেডিয়েশনের মাধ্যমে যে আপস বিরুদ্ধে যদি আপস মীমাংসা হয়, সেটা কি করতে হবে? সেটা যদি আপনার আপস মীমাংসা হয়, সেটা 7 দিনের ভিতরে আপনার আদালতের কাছে এটা যদি দাখিল করা হয়, যে আপনার আপস মীমাংসার প্রতিবেদন যদি দাখিল করা হয়, তাহলে এই প্রতিবেদন প্রাপ্তির 7 দিনের ভিতরে আদালত ডিগ্রি দিবেন। আদালত ডিগ্রি দিবেন। এই ডিগ্রিটা কি অনুযায়ী দিবেন? অর্ডার 23, আপনার অর্ডার 23 অনুযায়ী আপনার কম্প্রোমাইজ ডিগ্রি দিবেন। কম্প্রোমাইজ আপস সুলে ডিগ্রি, যেটা আমাদের আদালতের ভাষায় বলা হয় সুলে ডিগ্রি। 30 আপনার মেডিয়েশনের মাধ্যমে যে মামলাটা নিষ্পত্তি হয় বা মীমাংসা হয়, সেই মীমাংসার ডিগ্রিকে কি বলা হয়? সুলে ডিগ্রি। বুঝতে পারছেন? মেডিয়েশনের ভিতরে মোটামুটি এই বিষয়গুলা মনে রাখতে হবে। আরবিট্রেশন, আরবিট্রেশন একটা আছে। আরবিট্রেশন হচ্ছে যে আপনার যদি আরবিট্রেশন করতে হয়, তাহলে আরবিট্রেশন এক, এদিকে যাও, এদিকে যাও। আর একটা আছে আরবিট্রেশন। আরবিট্রেশনটা কি? আরবিট্রেশন হচ্ছে যে আপনার আরবিট্রেশনে করবে। আরবিট্রেশন অ্যাক্ট আছে 2001 সালে। এই আরবিট্রেশন অ্যাক্টের বিধান অনুযায়ী আরবিট্রেশনে করাবে। আচ্ছা, আপনার বার কাউন্সিলের পরীক্ষা 2005 সালে 25 সালে প্রশ্ন আসছে যে আপনার 89 এর এ ধারার অধীনে যদি আপনার ঘোষণা আপনার আপস মীমাংসার মাধ্যমে যে ডিগ্রি প্রচার করা হয়, সেই ডিগ্রির বিরুদ্ধে কোনো প্রতিকার গ্রহণ করা যাবে কিনা।
এটা কোনো প্রতিকার গ্রহণ করা যাবে না। কারণ হচ্ছে যে এটার বিরুদ্ধে কোন প্রতিকার গ্রহণ করা যাবে প্রশ্ন আসছে। এর বিরুদ্ধে আপিল করা যাবে না, তবে কি করা যাবে, রিভিশন করা যাবে। মধ্যস্থতার মাধ্যমে যে ডিগ্রি দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা যাবে না, বা আপিল বা রিভিশন দায়ের করা যাবে না। আপিল ও রিভিশন দায়ের করা যাবে না। এটা কোথায় আছে? এটা আছে 89-এর এ সাবরুল 12-তে আছে। বুঝতে পারছেন? আবার প্রশ্ন আসছে যে 89-এর এ দ্বারা মধ্যস্থতাকারী নিয়োগ করার কতদিনের মধ্যে আপনার মধ্যস্থতা সম্পূর্ণ করতে হবে, যেটা আগে বলছি। সাধারণত 60 দিন। যদি 60 দিন থাকে তাহলে 60 দিনই দিবেন, আর যদি সর্বোচ্চ লেখা থাকে তাহলে সে 90 দিন। এখানে সুন্দর ওই প্রশ্নগুলো, সবগুলো প্রশ্ন আসছে। কে প্যানেল নিয়োগ করবেন, প্যানেল নিয়োগের সময় আপনার সেটা কার পরামর্শ নেবে। তাহলে মেডিয়েশন গেল। এই মেডিয়েশনের পরে স্টেজ কি? ইন্সপেকশন এন্ড আপনার হচ্ছে ডিসকভারি এন্ড ইন্সপেকশন। অর্থাৎ সেটা আপনার ডিসকভারি ইন্সপেকশন মানে হচ্ছে যে আপনার প্রশ্নমালা। ডিসকভারি ইন্সপেকশন কিভাবে করে? প্রশ্নমালার মাধ্যমে আপনার সেটা আপনার সেটা এই কোনো মামলার আপনার হচ্ছে পক্ষ অপর পক্ষের উপরে প্রশ্নমালা জারি করে আপনার সেটা কোনো বিষয় জ্ঞাত হইতে চাইলে বা জিজ্ঞেস করতে চাইলে সেটার উত্তর গ্রহণ করতে পারে। এই ডিসকভারি ইন্সপেকশনের আপনার ক্ষেত্রে আদালতের কাছে আদালতের কি ক্ষমতা আছে? আপনার সেকশন আপনার হচ্ছে যা 30 ধারা বিধান অনুযায়ী আদালত কি করতে পারে? যদি কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যক্তির কাছে যদি কোনো আপনার হচ্ছে যা দলিল দস্তাবেজ থাকে, তার সেটা উপস্থাপন করার নির্দেশ দিতে পারে। এবং আদালত যদি এরকম নির্দেশ দেয় তাহলে সেটা সে আনতে কি, কোনো ব্যক্তিকে যদি সাক্ষী হিসাবে আসতে বলে সে আসতে বাধ্য। যদি কোনো আপনার দলিল নিয়ে আসতে বলে সে আনতে বাধ্য। আমরা সাধারণত কি করি, আমাদের এখানে যখন আপনার এসে এইরকম আপনার দরখাস্ত দেওয়া হয়, তখন আমরা সংশ্লিষ্ট বলাম বই নিয়ে আসার জন্য তাদেরকে কি করি, নির্দেশ দেই। আচ্ছা, ধরেন হচ্ছে যে এই যে নির্দেশ দেওয়া হলো, এই নির্দেশ যদি অমান্য করে তার শাস্তি কি বলতে পারবেন কেউ? কোথায় আছে এই শাস্তি? কাউকে সমন ইস্যু করা হলো 30 ধারা বিধান অনুযায়ী যে আপনি এই ইয়েটা নিয়ে আসেন, দলিলটা নিয়ে আসেন, অথবা আপনি নিজে সাক্ষী দিতে আসেন, কিন্তু সে আসলো না, তখন আপনার কি করতে পারে? আদালত তাকে 31 ধারা বিধান অনুযায়ী কি করতে পারে? তাকে শাস্তি দিতে পারে। 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত করতে পারে, তাকে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, তাকে উপস্থাপন করার জন্য উপস্থিত হওয়ার জন্য, উপস্থিত না হইলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আচ্ছা, এখানে কি কি বিষয় আছে আপনার? এটা আছে যে এটা আছে যে সেকশনের সাথে আবার আপনার কি আছে? ওয়ার্ডার 11, ওয়ার্ডার 12। ওয়ার্ডার 11 হচ্ছে যে ডিসকভারি ইন্সপেকশন, ওয়ার্ডার 12 হচ্ছে অ্যাডমিশন, ওয়ার্ডার 13 হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন or impounding and return of documents, and order 19 হচ্ছে যা আপনার হচ্ছে এফিডেভিট। এগুলো বিস্তারিত আমাদের না জানা থাকলেও সমস্যা নেই, কিন্তু আমাদের এতটুকু খেয়াল রাখতে হবে যে কোন অর্ডার কোথায় আছে। আচ্ছা, এখানে সেটা ডিসকভারির ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে। যেমন হচ্ছে যে আপনার ডিসকভারি কিভাবে দিতে হবে, যেটা আগে বলছি, ডিসকভারি বাই ইন্টারলোকেটরি ইন রাইটিং। অবশ্যই সেটা লিখিত প্রশ্নমালার মাধ্যমে দিতে হবে, এবং সেটা আদালতের অনুমতি নিয়ে বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে। তাহলে এটা হচ্ছে যে আপনার বিচার্য বিষয় গঠনের পরের কাজ। বিচার্য বিষয় গঠন করার পরে আপনার সেটা এই 10 দিনের ভিতরে কি করতে হবে? আদালতের অনুমতি নিয়ে আপনার সেটা প্রশ্নমালার মাধ্যমে এটা দাখিল করতে হবে 10 দিনের ভিতরে। এটা দাখিল করার সময় সাথে কি দিতে হবে? অবশ্যই তাকে দিতে হবে উইথ এফিডেভিট, হলফনামা দিতে হবে। আচ্ছা, 13তম বিজিএস এটা আসছে, ডিসকভারি অফ ইন্টারগ্রেটরিজ এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে? 10 দিনের ভিতরে। কোনো দলিল প্রকাশ করতে হবে আপনার সেটা কোনো পক্ষের কাছে যদি কোনো দলিল থাকে, ডিসকভারি অফ ডকুমেন্ট যদি দলিল থাকে, সেটা আদালতের কাছে দাখিল করার জন্য অপর পক্ষকে বাধ্য করতে পারে। আদালত যদি এরকম দরখাস্ত মঞ্জুর করেন, তাহলে অপর পক্ষ দলিল
দাখিল করার আদেশ প্রদান করেন, তাহলে সে কি করবে? দলিল দিতে সে বাধ্য। আচ্ছা, এই যে নোটিশটা, এটা কি করতে হবে? 17 বিধিতে আছে, এটা হচ্ছে 10 দিনের ভিতরে জানাইতে হবে। আর আদালতের আদেশ যদি অমান্য করে তাহলে কি হবে? আদালতের আদেশ অমান্য করে ব্যর্থ হইলে তাহলে ফলাফল হচ্ছে কি? কোনো দলিল প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে ফলাফল হচ্ছে ওই দলিলটা আর কি করতে পারবে না, আত্মপক্ষের সমর্থনে আপনার সেটা আর দিতে পারবে না, সেটা বাতিল হয়ে যাবে। আর এরকম যদি আদেশ দেওয়া হয়, সে আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে, আপিলেবল অর্ডার। দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার 11 রুল 12 অনুসারে আদালত কোনো আদেশ প্রচার করার নেই, অর্থাৎ দলিল দাখিলের জন্য নির্দেশ দিচ্ছে সেটা দাখিল করে নাই, অথবা দাখিল করতে ব্যর্থ হাতে তাকে বাধিত করা হয়েছে, এই আদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, সে কি প্রতিকার পাবে? সে অর্ডার আপনার 43 রুল 1 অনুযায়ী সেটা আপিল করতে পারবে। দ্যাট মিনস ইট ইজ অ্যাপিলেবল অর্ডার। আপনার দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের ডিসকভারি কয় প্রকার? ডিসকভারি হচ্ছে দুই ধরনের, যেটা বললাম আগে। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে arbitration. সবাই মিউট করে দেন। ঠিক আছে, এই যাক আমি আসি স্যার, ঠিক আছে সেখানে কোয়ান্টিটি দেখে নিচ্ছেন তো আপনি? হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু মিউট করে দেন। আলামিন, সবাইকে মিউট করে দেন, কথা তো। দেখেন এই যে আমরা উদযাপন করছি। এই জুম ইউজার কেউ, তার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার ইস্যু গঠনের বিষয়ে আমরা আসি। ইস্যু গঠনের বিধান আছে কোথায়, বলতে পারবেন কেউ? আচ্ছা, ইস্যু গঠনে এটা আছে আপনার হচ্ছে যা 89 এর এরপরে হচ্ছে যা আপনার হচ্ছে ইস্যু গঠনে যাবে। আমরা আপনার ডিসকভারিতে চলে গেছি আগে। আচ্ছা, এখানে কি আছে? ইস্যু গঠন বলতে কি বোঝায়? এটা আছে আপনার ওয়ার্ডার 14 রুল 1-এ। ইস্যুজ আর অফ টু কাইন্ডস, অর্থাৎ ইস্যু দুই প্রকার। কি কি ইস্যু? ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যুজ অফ ল। অর্থাৎ আদালত এসে দুই ধরনের ইস্যু গঠন করবেন। ইস্যু গঠন কিভাবে হবে সেটা আছে ওয়ার্ডার 14 এর রুল 1-এ আছে। কি বলছে কোন একটা ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে, অপর পক্ষ তা অস্বীকার করে, তখনই হচ্ছে যা বিচার্য বিষয় উদ্ভব হয়। ম্যাটেরিয়াল প্রপোজিশন, গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাটেরিয়াল প্রপোজিশন বলতে কি বোঝায়? আইন বা ঘটনা সেই বিষয়কে বোঝায় যেটা হচ্ছে যে একজন বাদী তার মোকদ্দমা দায়েরের অধিকার দেখানোর জন্য অবশ্যই দাবি করেন, বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য অবশ্যই দাবি করেন, এটাকে বলে ম্যাটেরিয়াল প্রপোজিশন। ওয়ার্ডার আপনার হচ্ছে যা 414-এ আছে আপনার হচ্ছে যা ওই যেটা বললাম। ইস্যু কয় ধরনের? দুই ধরনের ইস্যু হবে, দুই ধরনের। কি কি ইস্যু হয়? যেমন মনে করেন যে মোকদ্দমা তামাদিতে পারিত কিনা মামলা, এটা হচ্ছে যা ইস্যু অফ ল। আর মোকদ্দমা বিচার করার এখতিয়ার আদালতে আছে কিনা, এটাও হচ্ছে কি ইস্যু অফ ল, মানে আইনগত বিষয়। হ্যাঁ, আপনার ইস্যু অফ ল। দেন হচ্ছে রেস জুডিকাটা নীতিতে অনুযায়ী মামলাটা খারিজ হবে কিনা, এটা হচ্ছে ইস্যু অফ ল। মামলার জমি বাদীর দখলে আছে কিনা, এটা হচ্ছে ইস্যু অফ ফ্যাক্ট। এইভাবে হচ্ছে যায় ইস্যু অফ ল এন্ড ইস্যু অফ ফ্যাক্টস আলাদা আছে।
আচ্ছা, যদি এরকম দেয়, ধরেন সেটা বাদী বিবাদীকে অর্থ প্রদান করেছে কিনা, অথবা বাদীর নালিশি জমিতে সমর্থ আছে কিনা, এটা কোন ধরনের ইস্যু, বা এটা বিচার্য বিষয়, কোন ধরনের বিচার্য বিষয়, তাহলে এটা কি ধরে নিব, এটা হচ্ছে ইস্যু অফ ফ্যাক্ট। আচ্ছা, বিচার্য বিষয় কতদিনের ভিতরে গঠন করতে হবে, এটা হচ্ছে মনে রাখবেন। বিচার্য বিষয় গঠন করতে হবে মামলার প্রথম শুনানির সময়, অর্থাৎ লিখিত জবাব দাখিলের প্রথম শুনানি, ফার্স্ট হিয়ারিং নামে একটা হিয়ারিং আছে, ফার্স্ট হিয়ারিং অথবা হচ্ছে যা লিখিত জবাব দাখিলের যেটা আগে ঘটে তার 15 দিনের মধ্যে আপনার সে ইস্যু গঠন করতে হবে, বিচার্য বিষয় গঠন করতে হবে। কতদিনের ভিতরে? 15 দিনের ভিতরে, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা, তাহলে 15 দিনের ভিতরে কি করতে হবে? ইস্যু গঠন করতে হবে। এটা কোথায় আছে? এটা আছে আপনার অর্ডার 14, রুল 1, সাব রুল 5-এ। বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী কিংবা দলিল পরীক্ষা করতে পারেন কিনা? উত্তর হচ্ছে যে কি, আদালত পারেন। কয় ক্ষেত্রে পারেন? দুইটা ক্ষেত্রে পারেন। যে ক্ষেত্রে আদালত মনে করেন যে আদালতের সামনে হাজির নেই এমন কোনো ব্যক্তির জবানবন্দি পরীক্ষা করা ছাড়া, অথবা মামলা দাখিল করা হয়নি এমন কোনো দলিল আদালত পরিদর্শন ব্যতীত মোকদ্দমার বিচার্য বিষয় নির্ভুলভাবে প্রণয়ন করা যাবে না, তখন আদালত কি করতে পারেন? ইস্যু গঠনের পূর্বেই সাক্ষী অথবা দলিল পরীক্ষা করতে পারেন। এক্ষেত্রে কি করতে হবে? আদালত কি করবে যদি এরকম অবস্থা প্রেক্ষাপটে, তাহলে আদালত 15 দিনের জন্য বিচার্য বিষয় গঠন মুলতবি রাখতে পারবেন। কত দিনের জন্য? 15 দিনের জন্য। এরকম যদি কোনো ব্যক্তি প্রয়োজনীয় ব্যক্তিকে হাজির করার আবশ্যকতা দেখা দেয়, তাহলে আদালত কি করবেন? তাকে উপস্থিত করার জন্য সমন ইস্যু করতে পারবেন, যেটা আমরা বলছি 30 ধারাতে আছে। আগেই বলছি, বিচার্য বিষয় সংশোধন ও কর্তন করতে করার ক্ষমতা আদালতের আছে কি না। যদি কোশ্চেন আছে আদালত কি বিচার্য বিষয় সংশোধন ও কর্তন করতে পারেন, অথবা এটা কোথায় আছে, এটা দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের ওয়ার্ডার 14, রুল 5-এ আছে। আদালত বিচার্য বিষয় কর্তন সংশোধন করতে পারে। সংশোধন কিভাবে করতে পারেন? আদালত মোকদ্দমার পক্ষ যে আছে, পক্ষদাবিদের বিরোধীয় বিষয় নির্ধারণের জন্য ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময়, at any time before passing a degree, বুঝতে পারছেন? বিফোর পাসিং এ ডিগ্রি, at any time আদালত বিচার্য বিষয় অ্যামেন্ডমেন্ট করতে পারে। এটা কোথায় আছে? এটা আছে বিধি আপনার ওয়ার্ডার 11, রুল 1, রুল 5, সাব রুল 1-এ আছে। আচ্ছা, স্ট্রাইক আউট, কর্তন, একটা হচ্ছে সংশোধন আর একটা হচ্ছে স্ট্রাইক আউট করা, কর্তন করা। ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন করতে পারবে, যদি আদালত মনে করে বিচার্য বিষয়টি দুইটা গ্রাউন্ডে বিচার্য বিষয় কর্তন করতে পারে। ধরেন আদালত 4টা বিচার্য বিষয় গঠন করলো, আদালত দেখলো যে একটা বিচার্য বিষয় এখানে আসলে প্রয়োজন নাই, তাহলে আদালত বিচার্য বিষয় কর্তন করতে পারে। তবে মনে রাখতে হবে যে বিধিতে দুইটা গ্রাউন্ড বলা আছে, দুইটা বিষয়। কখন বিচার্য বিষয় কর্তন করতে পারবে? দুইটা কারণে। কি কি কারণ? একটা হচ্ছে ভ্রান্ত ভাবে, রং রংলি আপনার ফ্রেম, অর্থাৎ ইস্যু ইজ ফ্রেম রংলি, যদি ইস্যুটা আপনার হচ্ছে ভুলভাবে গঠিত হয়ে থাকে, তাহলে আদালত স্ট্রাইক আউট করতে পারবেন, কর্তন করতে পারবেন। আর একটা কি, রংলি ইন্ট্রোডিউস, যদি ভুলভাবে এটা ইন্ট্রোডিউস হয়ে থাকে, মামলা প্রবর্তিত হয়ে থাকে, তাহলে করতে পারবে। তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, এই দুইটা কারণেই কি করতে পারবে আদালত, ইস্যু যেটা গঠন করছে স্ট্রাইক আউট করতে পারবে। বিচার্য বিষয় নিয়ে আচ্ছা, যদি আপনার হচ্ছে যা ওয়ার্ডার 14, রুল 7-এ আছে, যেটা
এটা যদি আদালত যেই বিচার্য বিষয় গঠন করছে সেই বিষয়ে যদি তারা চুক্তি করে, হ্যাঁ, প্রশ্ন যেগুলো নিষ্পত্তি করার বিষয় ছিল সেই বিষয়ে যদি তারা চুক্তি করে পক্ষরা, আদালত যদি সন্তুষ্ট হন যে এই যে চুক্তিটা করছে সৎ বিশ্বাসে চুক্তি সম্পাদন করছে, সেক্ষেত্রে আদালত চুক্তি অনুযায়ী বিচার্য বিষয়ে আলোকে রায় ঘোষণা করতে পারে। একটা হচ্ছে সোলে ডিগ্রি, আর একটা হচ্ছে যা কি আপনার হচ্ছে যা ইস্যু গঠন করা হয়েছে, তার ভিতরে কিছু ইস্যু নিয়ে তারা হচ্ছে যা ধরেন 4টা ইস্যু গঠন করা হয়েছে, এর ভিতরে 2টা ইস্যু নিয়ে তারা একটা পক্ষরা একটা চুক্তি করছে যে আমরা এই 2টা ইস্যু মেনে নিলাম। কারণ আদালত এই চুক্তির যেই চুক্তি করা হয়েছে চুক্তির ভিত্তিতে কি করতে পারেন, আপনার হচ্ছে রায় দিতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে কি বিচার্য বিষয় গঠন করার কত দিনের ভিতরে মামলা চূড়ান্ত বিচারের জন্য, অর্থাৎ আপনার হচ্ছে প্রিএম্পটরি হিয়ারিং এর জন্য নির্ধারণ করতে হবে। তার মানে প্রিএম্পটরি হিয়ারিং এর জন্য দিন ধার্য করতে হবে। এটা হচ্ছে 120 দিন। এটা মনে রাখবেন। এটা কোথায় আছে? অর্ডার 14 রুল 8। রুল 8 বলা আছে স্পষ্ট যে বিচার্য বিষয় প্রণয়নের 120 দিনের ভিতরে আদালতকে সেই মামলা চূড়ান্ত শুনানির জন্য তারিখ ধার্য করতে হবে, ডেট ফর ফাইনাল হিয়ারিং। আর আমরা দেখছি আরেকটা দেখছি কি সেটেলিং ডেট ফর আপনার সেটেলিং ডেট, এসডি। কিন্তু এসডি তে কয়দিন রাখা যাবে? 120 দিনের বেশি রাখা যাবে? রাখা যাবে না। অর্থাৎ চূড়ান্ত আপনার ইস্যু গঠন করার 120 দিনের ভিতরে অবশ্যই সেটা কিন্তু ডেট ফর ফাইনাল হিয়ারিং। যদিও বাস্তবে এটার কোনো অ্যাপ্লিকেশন নাই, ইস্যু গঠন করার পরে বছরের পর বছর চলে যায়, কিন্তু এটা কোনো কার্যকারিতা হয় না। আচ্ছা, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে কত দিনের ভিতরে বিচার্য বিষয় গঠন করার পরে আপনার সেটা ফাইনাল হিয়ারিং এ যাবে? 120 দিন। কোথায় আছে? অর্ডার 14 রুল 8। আচ্ছা, মিক্স অন ডিফেন্স। যদি ধরেন প্রথম শুনানির দিন সময় বিবাদী আত্মপক্ষের সমর্থন না করে, আদালতে বিচার্য ভাষণ গঠন করবেন না। অর্থাৎ জবাব যদি না দেয়, বুঝতে পারছেন, যদি আদালতে বিবাদী হাজির হয়ে কোনো জবাব দাখিল না করে তাহলে ইস্যু গঠিত হবে, তখন আর ইস্যু গঠন করা হবে না। আবার যদি কোশ্চেন আসে ইস্যু গঠনের দায়িত্ব কার, এটা কি অ্যাডভোকেটের দায়িত্ব, সেরেস্তাদারের দায়িত্ব, না আদালতের দায়িত্ব? এটা আদালতের দায়িত্ব, এটা মনে রাখবেন। চূড়ান্ত শুনানি তারিখ নির্ধারিত হওয়ার কতদিনের ভিতরে আদালত দেওয়ানি মোকদ্দমা শুনানি সমাপ্ত করবে? কয়দিনের ভিতরে শেষ করতে হবে এটা জানেন কেউ? এটাও 120 দিনের ভিতরে, 120 কার্য দিবস। ওখানে সে 120 দিনের ভিতরে ডেট ঠিক করবে না। আর এই দেশে মামলা নিষ্পত্তি করতে হবে কত দিনের ভিতরে? 120 কার্য দিবসের ভিতরে। কিন্তু এখানে কি নাই? এখানে শেল নাই। শেল থাকতে এখানে কনসিকুয়েন্স নাই, যে 120 দিনের ভিতরে যদি মামলা 120 কার্য দিবসের ভিতরে মামলা যদি আপনার কি না করতে পারে, আপনার এসে যা মামলা যদি নিষ্পত্তি না হয় তাহলে কি হবে, মামলার শুনানি সমাপ্ত না করলে কি হবে, তার কনসিকুয়েন্স না থাকার কারণে এটাকে কি বলা হয়েছে, এটা ম্যান্ডেটরি প্রভিশন। বাট কিছু প্রভিশন আছে আপনার যেটার কনসিকুয়েন্স নাই, ম্যান্ডেটরি হইলেও সেটার কি অব্লিগেটরি হয়ে যায়। এটা আদালতের উপরে বাধ্যতামূলক, কিন্তু এটা কনসিকুয়েন্স না থাকার কারণে এটা ম্যান্ডেটরি না। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী ইস্যু গঠন কয় ধরনের হইতে পারে? এটা আমরা পূর্বে বলছি কয় ধরনের হইতে পারে। 2 ধরনের। একটা হচ্ছে কি ইস্যু ইন ল, ইস্যু ইন ফ্যাক্টস। আদালত বিচার্য বিষয় গঠন করতে, বিষয়ে সংশোধন করতে পারেন কিনা সেটা আমরা বলছি। ইস্যু আদালত কি করতে পারেন, বিচার্য বিষয় গঠন করার পরে এটা সংশোধন করতে পারেন। কখন পর্যন্ত সংশোধন করতে পারেন? আপনার কি এনি স্টেজ বিফোর পাসিং এ ডিগ্রি। ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময়, রায় প্রদানের পূর্বে যে কোনো সময় না। বুঝতে পারছেন কিনা? অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, আজ যে সংশোধন কিন্তু হচ্ছে বিফোর প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, রায় প্রদানের পূর্বে। আর আপনার ইস্যু অ্যামেন্ডমেন্ট কখন করা যাবে? বিফোর পাসিং, আপনার এট এনি স্টেজ বিফোর পাসিং অফ ডিগ্রি। ডিগ্রি এবং রায় এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে যে ডিগ্রি কি করা হয় ফাইনাল হিয়ারিং এর পরে উইদিন 30 ডেজ, 30 দিনের ভিতরে রায় প্রচার করা হয়। আমরা রায়ের ডেফিনিশন বলছি। রায়ের ডেফিনিশন কি? আপনার ডিগ্রি যেই, কেন আদালত ডিগ্রি দিল, আদালতে যে ডিগ্রি দেওয়ার কারণ বিবৃত করা হয় তাই হচ্ছে রায়। তাহলে রায় দেওয়া হয়েছে চূড়ান্ত শুনানি 30 দিনের ভিতরে, রায় প্রচারের 7 দিনের ভিতরে ডিগ্রি, 7 কার্য দিবসের ভিতরে ডিগ্রি কি করা হয়, ড্র আপ করা হয়। তাহলে আপনার ইস্যু
এই সংশোধন করতে হবে বা করতে গেলে সেটা ডিগ্রি লাভ করার পূর্বেই করতে হবে। লিখিত জবাব দাখিলের কতদিনের ভিতরে ইস্যু গঠন করতে হবে? লিখিত জবাব দাখিলের কতদিনের ভিতরে ইস্যু গঠন করতে হবে? অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে 15 দিনের ভিতরে। 15 দিন, এটা কার্য দিবস না, এখানে 15 দিনের ভিতরে ইস্যু গঠন করতে হবে। আমাদের বাস্তবে এগুলো কিছুই হয় না। দেওয়ানি মোকদ্দমা সিভিল মামলার ক্ষেত্রে ইস্যু গঠন কত প্রকার, এটা জুডিশিয়ারিতে আসছে, বার কাউন্সিলে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সেটা ইস্যু গঠনের কতদিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত শুনানিতে যাবে, এটাও আপনার সাথে জুডিশিয়ারিতে আসছে। কতদিনের ভিতরে যাবে? 120 দিনের ভিতরে। আর কতদিনের ভিতরে এই চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কতদিনের ভিতরে নিষ্পত্তি করতে হবে? 120 কার্য দিবস। একটা মনে রাখবেন, কার্য দিবস। আর একটা হচ্ছে কি দিন, শুনানি শুরু করতে হবে দিন 120 দিন। আর আপনার সে ডেট ফর ফাইনাল হিয়ারিং এর জন্য 120 দিন। আর এসে কি করতে হবে? ফাইনাল ডিসপোজের জন্য, মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য 120 কার্য দিবস। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে কি আর 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 বলবো আলামিন? না হ্যাঁ বললে আলামিন, ভালো হয় স্যার। হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত রাখি। আগামী ক্লাসে আমরা আপনার এসে যা ইস্যু চলে গেল, দেন আমরা এসে যা পরবর্তী স্টেজে যাবো, অর্থাৎ প্রিলিমিনারি হিয়ারিং, শুনানি দিতে যাব। শুনানিতে আপনার পক্ষ থাকলে কি হয়, না থাকলে কি হয়, পক্ষ থাকলে আপনার কি হবে, এইভাবে পরবর্তী ধাপগুলোতে যাব। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকেন। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম স্যার, চলে গেছে। কোনো পরামর্শ আছে কিনা আপনাদের? থাকলে সংক্ষেপে বলতে পারেন। ভাই নোট গুলো দিয়ে দিলে মনে হয় ভালো হয় আমাদেরকে, প্রতিদিন একটা। জি, কে বলছেন ভাইয়া? ওমর ফারুক, ওমর ফারুক মিজান। ভাই। জি, দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের যাদের কোর্স ফি বাকি আছে, কোর্স ফি পাঠিয়ে দিয়েন আমাদের অফিসের নাম্বারে। পেমেন্ট করতে হবে, পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ক্লাস